মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বাঙালি জাতির অভিসংবাদিত নেতা, ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুকে, যার নির্দেশে যুদ্ধ করে দেশ আমরা স্বাধীন করেছি। মাননীয় স্পিকার, আজ বারবার মনে পড়ছে আমাদের প্রয়াত নেতা হোসেন মোহাম্মদ এরশাদের কথা, যিনি প্রতিটা বাজেট বক্তৃতার সময় এখানে বসে আমাদের বক্তব্য শুনেছেন। তা আজ তিনি আমাদের মাঝে নেই, আমি তার বিরহী আত্মার মাগফিরাত কামনা করছি। বাজেট নিয়ে খুব বেশি কিছু বলার নেই, সবাই কথা বলছেন। মাননীয় সদস্য তোফায়েল আহমদ সাহেব কথা বলছেন একটু আগে, এর আগে আমাদের দলের আনিসুল ইসলাম মাহমুদ সাহেব কথা বলছেন। আমি খুব অঙ্কে যাব না, বাংলাদেশের মানুষ অঙ্কে খুব কাঁচা, রাজনীতিতে ভালো, সেজন্য আমি অন্যদিকে যাব। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী 1 বছর যাবৎ অনেক কষ্ট করে দিনরাত পরিশ্রম করে কোভিডের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে বাজেট পেশ করেছেন। তাকে এবং তার সহকর্মীদের আমি আন্তরিক ধন্যবাদ দিই। বাজেটের 3টি ভাগে উনি ভাগ করেছেন। প্রথম অধ্যায় বঙ্গবন্ধুর কথা বলেছেন, দ্বিতীয় অধ্যায় ডিজিটাল পদ্ধতিতে বাজেট উত্থাপিত হয়েছে, এবং তৃতীয় পর্যায়ে শেষ পর্যায়ে আবার বঙ্গবন্ধুকে দিয়ে উনি শেষ করেছেন। বঙ্গবন্ধুর যত কথা উনি বলেছেন তার মধ্যে বৈষম্যের কথা নেই কোথাও, কারণ এই বাজেট তো বৈষম্য ভরা, এই জন্য ওইটাই লেখে নাই, সব আছে। আপনি যদি মাননীয় স্পিকার 3 পাতায় দেখেন যে বঙ্গবন্ধু শোষিত বঞ্চিত বাঙালি জাতির জন্য আজীবন সংগ্রাম করেছেন। সংগ্রাম করেছে কিসের জন্য? বৈষম্যের বিরুদ্ধে। পাকিস্তানিরা আমাদেরকে 3য় শ্রেণীর নাগরিক মনে করত, আমাদের চাকরি ছিল না, আমাদেরকে তারা মনে করত যে আমরা উচ্ছিষ্ট। সেই কারণে বঙ্গবন্ধু সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু মনে করতেন যে পরাধীন জাতি কখনো স্বপ্ন দেখতে পারে না, উন্নয়নের স্বপ্ন দেখে না, অতএব দেশকে স্বাধীন করতে হবে। এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে 93,000 বিপ্লবীরা জীবন দিয়েছে, দেশ স্বাধীন করতে পারে নাই, ফাঁসির মঞ্চে গেছে। কিন্তু বঙ্গবন্ধু জানতেন গোটা বাঙালি জাতিকে একত্রিত করে যদি স্বাধীন না করতে পারি, বাংলাদেশে উন্নয়ন হবে না। মাননীয় স্পিকার, তাই উনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। কিন্তু মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর আদর্শ, তার স্বপ্ন, সব কথাই বলেছেন, কিন্তু বাজেটে কিন্তু বৈষম্যের কথা কোথাও বলেন নাই। বাজেটের 2টি দিক থাকে মাননীয় স্পিকার, একটা হচ্ছে রাজনৈতিক দর্শন, আর একটা হবে অর্থনৈতিক দিক। এখানে অর্থনৈতিক দিকটা খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে, নিখুঁতভাবে। রাজনৈতিক দর্শন বলে কোনো কিছু নেই। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন কি ছিল মাননীয় স্পিকার? বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, উনি যখন জাতিসংঘে গিয়েছিলেন উনি বলেছিলেন পৃথিবী 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। এতে কি প্রমাণ হয়? উনি কি বড় লোকের পক্ষে? উনি কি কোটিপতিদের পক্ষে? উনি কি আমলাদের পক্ষে? উনি কি ব্যবসায়ীদের পক্ষে? উনি সাধারণ জনগণের পক্ষে ছিলেন। আজকে মাননীয় অর্থমন্ত্রী এই যে বাজেটটা দিয়েছেন, এখানে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে শুরু করছেন, স্বপ্নের কথা বলে শেষ করেছেন, মাঝখানে উনি আর কিছুই রাখেন নাই। এই বাজেটটা মাননীয় স্পিকার আগাগোড়া ধনীদের স্বার্থে এবং ব্যবসায়ীদের স্বার্থে উনি প্রণয়ন করেছেন। 1972 সালে এই সংসদে রাজনীতিবিদদের সংখ্যা ছিল 95%, আর 5% ছিল ব্যবসায়ী। আজকে 2021 সালে 75% ব্যবসায়ী আর 25% রাজনীতিবিদ। এই হচ্ছে অবস্থা বাজেটের। মাননীয় অর্থমন্ত্রী একজন ধনাঢ্য ব্যবসায়ী,
স্বভাবত কারণে তাদের স্বার্থে তাদের জন্য এই বাজেট প্রণয়ন করা হবে। এখানে বৈষম্যের কোনো থাকবে না, রূপরেখা থাকবে না। এই বাজেটের দেওয়ার ফলে ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে। মাননীয় স্পিকার, আজকে কি হচ্ছে মাননীয় স্পিকার? এইখানে দেখেন ধনী কিভাবে ধনী হচ্ছে। মধ্যবিত্ত শ্রেণী যারা ছিল, এই 1.5 বছরের কোভিডের যন্ত্রণায় তার নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে নেমে গেছে। নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে যারা ছিল তারা নেমে আসছে নিম্ন শ্রেণীতে, এবং নিম্ন শ্রেণীতে যারা ছিল তারা দরিদ্র সীমার লাইনে দাঁড়িয়ে গেছে। যারা দরিদ্র সীমায় ছিল তারা হত দরিদ্র সীমায় চলে আসছে। তাহলে ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি পদ্মা ব্রিজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজ করছেন, মেট্রো রেল করছেন, উনি আমাদের বঙ্গবন্ধু টানেল করছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট করছেন, সবই করছেন, কিন্তু বৈষম্য ঘোচাতে পারবেন না। এতে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে, কিন্তু বৈষম্য কিন্তু বেড়ে যাবে, কারণ ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে। আজকে দেশে কোনো রাজনীতি নেই। সরি, মাননীয় সদস্য তোফায়েল আহমদ সাহেব যথার্থ বলেছেন, দেশে কোনো রাজনীতি নেই। আওয়ামী লীগের বৃহস্পতি এখন তুঙ্গে, কারণ কোনো রাজনীতি নেই। তো রাজনীতির নামে এখন পালাগারের অনুষ্ঠান হয়। সন্ধ্যার সময় মাননীয় ওবায়দুল কাদের সাহেব এক পালা গান, বিএনপি ওই টুগে, একটু পরে এবার টেলিভিশনে আরেক পালা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরেক পালা গায়। আমরা রাজনীতিবিদরা ঘরে বসে টেলিভিশনে পালাগানের রাজনীতি দেখি। এই পালাগান চলতেছে 1.5 বছর, রাজনীতি শূন্য, কোথাও রাজনীতি নেই। প্রত্যেকটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের। মাননীয় প্রধানমন্ত্রী ডিসিদের সাথে কথা বলে, আর এমপি সাহেবরা পাশাপাশি বসে থাকেন দূরে, তারা বলতে ডিসি সাহেব আমি একটু কথা বলবো প্রধানমন্ত্রীর সাথে। এই হচ্ছে রাজনীতিবিদদের অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী ডিসিদের সাথে যখন কথা বলে, তখন এমপিদের কোনো দাম থাকে না। মাননীয় স্পিকার, এটা মাননীয় তোফায়েল আহমদ সাহেব যথার্থ বলেছেন। আমি শুধু একটি কথা বলবো মাননীয় স্পিকার, এই যে ডিজিটাল পদ্ধতিতে আপনারা সব করলেন, ব্যবসায়ীদের হাতে আজকে আমাদের যেহেতু রাজনীতি নেই, রাজনীতির মঞ্চগুলো আস্তে আস্তে ব্যবসায়ীরা দখল করছে। ব্যবসায়ীদের হাতে তো ব্যবসার চালিকা শক্তি ছিলই, অর্থনীতির চালিকা শক্তি তাদের কাছে, এখন রাজনীতিও তাদের হাতে। অর্থাৎ দেশ চালাচ্ছে কারা? এখন দেশ চালাচ্ছে জগৎ শেঠরা, দেশ চালাচ্ছে আমরা রাজনীতিবিদরা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য মাননীয় স্পিকার। অথচ দেশ স্বাধীন করছে এই রাজনীতিবিদরা। এই যে সামনের কাতারে বসা আছেন মাননীয় মতিয়া চৌধুরী, মাননীয় সংসদ সদস্য শেখ সেলিম, মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমদ, মুক্তিযোদ্ধা মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, এনরা সবাই বীর মুক্তিযোদ্ধা। আমরা যুদ্ধ কেন করেছিলাম? আজকে যদি পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে, আপনি পদ্মা ব্রিজ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট করেন, ওই টানেল করেন, আরেকটি পোর্ট করেন, পায়রা বন্দর করেন, পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া জনগণ এটার সুফল পাবে না। রাজনীতিবিদ ছাড়া ব্যবসায়ীদের মধ্যে পলিটিক্যাল কমিটমেন্ট থাকে না। তারা যেদিকে বাতাস ওইদিকে পর্দা ধরে, ওইদিকে বাদাম তুলে দেয়। মাননীয় স্পিকার, ক্ষমতা আমরাও ছিলাম, আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে। ৭৫ সালে যেদিন বঙ্গবন্ধুকে মারা হয়েছে, ওদিন মাত্র 4.5 ঘন্টা আগে তার বাড়ি থেকে আমরা এসেছি শেখ ফজলুল রহমানকে বাসায় পৌঁছে দিয়া, এবং সকালে দেখছি দেশের অবস্থা কি। তোফায়েল আহমদ সাহেব অনেক কথা বলেছেন, 7 জুনের কথা বলেন, আপনারা আমাদের কথা বলেন না কেন? জগন্নাথ কলেজ না থাকলে একটা মিটিং বিশ্ববিদ্যালয় করতে পারছেন? আপনি ভিপি হয়েছিলেন, আপনার রুম তো নাজিম কামরান চৌধুরী বন্ধ করে রাখছিল, এনএসএফ সেক্রেটারি। সেই রুম আমি ভাঙ্গিয়া আপনাকে গোল থেকে ভিপি রুমে বসেছিলাম। আমাদেরও অনেক রক্ত আছে, শ্রম আছে। আপনারা যখন ইতিহাস বলবেন
দয়া করে ইতিহাস বিকৃত করবেন না। আজকে আমি বেশি কথা বলবো না মাননীয় স্পিকার, কারণ আমাদের দেশের টাকা সব বিদেশে চলে যাচ্ছে। এই টাকা কোনোদিন ফেরত আসবে না। এই ব্যাংকের টাকা ওই ব্যাংকের থেকে নেয়, আর এই ব্যাংকের মালিক ওই ব্যাংক থেকে টাকা নেয়। এইভাবে টাকা নিতে নিতে ব্যাংকগুলো পঙ্গু হয়ে যাচ্ছে। সেইখান থেকে আবার 70,000 না 88,000 কোটি টাকা ধার নেবে সরকার। কেন আপনি ধার নেবেন? আপনি ভ্যাট থেকে কেন আদায় করবেন না? আপনি যদি এই ভ্যাট অটোমেশন করেন, সব ডিজিটাল করতেছেন, ভ্যাট অটোমেশন করতেছেন কেন? ভ্যাট যদি অটোমেশন পদ্ধতিতে আপনি নেন, তাহলে 80,000 কোটি টাকা বছরে আপনার বেশি আসবে। আপনি যদি বিদেশে টাকা পাচার বন্ধ করেন, তাহলে আপনার জিডিপি 7.2 আপনি অর্জিত হবে। আর আপনি যদি সিগারেটের উপর কর আরো বেশি ধার্য করেন, তামাকের উপর, গুলের উপর, এই সমস্ত কর যদি ধার্য করেন, আরো 3,500 কোটি টাকা বেশি কর আসবে। আপনি তাদের সুবিধা দেবেন, আর আপনি এখান থেকে ট্যাক্স আদায় করবেন। এই করোনার মধ্যে ব্যবসায়ীদের ব্যবসা কোথায়, ট্যাক্স দেবে কোথেকে? আপনার বাজেট আরো ঘাটতি থাকবে, আপনার জিডিপি অর্জিত হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, আমি এখন একটু রাজনীতির অন্যদিকে যাচ্ছি। আমাদের মাননীয় বন্ধু এখানে আছেন বিএনপির, অনেক কথা বলেন। 1990 সালে আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, বামপন্থী, দক্ষিণপন্থী, উত্তরপন্থী, পশ্চিমপন্থী, চরমপন্থী সব এক হয়ে গেল, ক্ষমতায় নামাই দিল আমাদের। আমরা ক্ষমতা ছেড়ে দিলাম। ক্ষমতা ছাড়ার পরে এই দোতালি করলো কারা? তৃতীয় ঐক্য জোট করে। এই যে আমার বামপন্থী কমরেড বন্ধুরা, এইটা কিন্তু সালিশি করলো। কি সালিশি? 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, 5 বছর বিএনপি ক্ষমতায়। ওটা যখন বিএনপি ক্ষমতা থেকে তখনও সুবিধা নেয়, আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে তখনও সুবিধা নেয়। জীবনে জেলা ইউনিয়ন পরিষদের মেম্বারই দিব, তারাও মন্ত্রী হয়ে যায়। কত সুবিধা! কিন্তু খালি এই শরীর দূরে রাখবেন। আমরা ম্যাডাম আপনার সাথে আছি, ম্যাডাম আপনার সাথে আছি। জট বদলো অন্য জায়গা। আওয়ামী লীগ দেখলেও এইভাবে ক্ষমতার পাল্লা বদল করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। আমার পদ্মা ব্রিজ করতে হবে, মেট্রো রেল করতে হবে, টানেল করতে হবে, পায়রা বন্দর করতে হবে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখছিল মানুষের মুখে হাসি ফুটানো, গ্রাম বাংলা উন্নয়ন করতে হবে, তাহলে 5 বছরে তো পারবো না। তারা একটা বড় পরিকল্পনা করলো। এই পরিকল্পনা যখন মাননীয় স্পিকার ফাঁস হয়ে গেল, তখন আমাদের সম্রাট বাবর রাষ্ট্রীয় ক্ষমতায়, ওনাদের সেই সম্রাট বাবরের কাছে ক্ষমতা গেল। সে বলে, এত বড় কথা, কিসের পরিকল্পনা? আমি এই দেশ চালাই, পরিকল্পনা সব আমি ভেঙে দেবো। ডাকো রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সাহেব। মানে স্পিকার পানি খেয়ে নেই, ডাকলো পলিটিক্যাল সেক্রেটারি হারিস চৌধুরী সাহেব। উনি এসে বললো যে এটা কোনো ব্যাপারই না, মিটিং দেন, আমরা লোক ভাড়া করতেছি, সবাইকে আনি, হান্নানকে ডাকা হইলো, অমুককে ডাকা হইলো, গ্রেনেড মারেন। শেখ হাসিনা যদি মারা যায়, তাহলে আওয়ামী লীগ আর জীবনে ক্ষমতা আসতে পারবে না। অতএব সেই ব্যবস্থা তারা করলো। 100 গ্রেনেড হামলা হইল। উনি দৈবকে বেঁচে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে উনি ক্ষমতা আসলেন, ক্ষমতা এসে বসলেন। এখন উনি দেখতেছেন যে এই ক্ষমতা ছাড়লে তো তারা আবার ক্ষমতা আসবে। অতএব আমার এমন পরিকল্পনা করতে হবে, এই যে এই বাজেটের মধ্যে এই 2035 পর্যন্ত আমি আর তো কোনো কিছু দেখি না, সমস্ত পদগার দিয়ে দিয়েছে ক্ষমতা থাকার। জট বাঁধছে, ঘুড্ডির জট, আকাশে ঘুড্ডি উঠতেছে। 2টা ঘুড্ডি যখন কাটাকাটি লাগে মাননীয় স্পিকার, লাটাই থাকে কিন্তু অন্য লোকের হাতে। একটা ঘুড্ডি কেটে কিন্তু আকাশে বিলীন হয়ে যায়, আর একটা ঘুড্ডি লাটাইতে ফিরে আসবে। পলিটিক্যাল ওখানে জট বাঁধছে। আমাকে আর 1-2 মিনিট সময় দেন মাননীয় স্পিকার। এই জট এখন খোলার না, এই জট খুলতে হলে, ধন্যবাদ মাননীয় স্পিকার, অনেক সময় লাগবে।
আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। আমি এখন আমার এলাকায় যাই, আমার এলাকায় উন্নয়নের যথেষ্ট কাজ হয়েছে ইতিমধ্যে। যে হাসপাতালটা একদমই ধ্বংস হয়ে দ্বার প্রান্তে ছিল, মাননীয় প্রধানমন্ত্রী অর্থ সাহায্য দিয়ে সে হাসপাতালটা এখন আমাদের প্রথম শ্রেণী হাসপাতালে উন্নীত করা হয়েছে। আমাদের এখন দরকার কলেজের হোস্টেল। আমাদের বিদেশি মেয়েদের জন্য 300 সিটের একটা হোস্টেল আমরা করেছি, আর 350 সিটের একটি ছাত্রাবাস আমরা করতেছি, বিদেশি ছাত্রাবাস, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রাবাস। এইটা শেখ রাসেল নামে করছে মাননীয় স্পিকার। আমি এই ছবিটা দেখাচ্ছি, শেখ রাসেল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হোস্টেল। এই হোস্টেলটার জন্য এখন আমাদের প্রায় 22 কোটি টাকা আমাদের লাগবে। আমরা 4 তলা সমাপ্ত করেছি, 8 তলার কাজ চলতেছে, 12 তলা করতে হবে। এখানে এখন ব্যাংক থেকে টাকা লোন আনতে আমরা পারতেছি না, আমরা অর্থে কষ্টে আছি। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাবো যে আমাদের এইখানে জানি উনি অন্তত 10 কোটি টাকা আমাদের অনুদান দেন। এখন প্রাইমারি আমাদের শিক্ষকদের কথা বলে বিশেষ করি, মাধ্যমিক শিক্ষকরা তাদের ঈদের বোনাস পান 25%, এইটা 100% বোনাসটা দিতে হবে। তা অনেক কষ্ট আছে এর মধ্যে, এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা দরকার মাননীয় স্পিকার, কারণ এই শিক্ষা তো জাতীয় মেরুদণ্ড, এদেরকে আমাদের অবহেলা করলে চলবে না। এইটাই আমার শেষ বক্তব্য। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য বেগম মতিয়া চৌধুরী শেরপুর 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি।